সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। 2 মাসের জন্য এই ক্ষমতা পাবেন কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা, প্রজ্ঞাপন জারি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন তারেক রহমান। সংস্কারের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে ওঠার আশাবাদ। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি। ছাত্র আন্দোলনের সমর্থন দিয়ে শেষ দিকে পূর্ণ শক্তি নিয়ে মাঠে ছিল জামায়াত। দাবি আমিরের, অন্তর্বর্তী সরকারকে দেয়া হবে সময়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকার অনুদান, শহীদ পরিবার ও আহতদের দেয়া হবে এককালীন ও মাসিক সহায়তা। ভোলায় নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হলেও গড়ে উঠছে না ভারী শিল্প, বিনিয়োগে আগ্রহ কম, সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ। এবং মেলার নামে জায়গা দখল, কোটি টাকা লুটে নিয়েছেন যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান, মেলা অপসারণ দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। এবার দেয়া হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, আর তারা নিজেরাও যেন ব্যর্থতার কারণ না হন সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে আয়োজিত গণসমাবেশে তিনি আশঙ্কা জানান, সরকার অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা না নিলে পলাতক স্বৈরাচারী দল আওয়ামী লীগ আবারও সুযোগ নিতে পারে। সাইফুল রিপনের প্রতিবেদন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতন্ত্র রক্ষায় মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় জনসমাবেশ। দুপুর 2টায় জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল। ব্যানার, ফেস্টুন আর মাথায় নানা রঙের ক্যাপ পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় সামিল হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। গানে গানে মঞ্চ মাতিয়ে তোলে শিল্পীরাও। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে যারা বিপথে নিতে চায় তাদের রুখে দিতে হবে। গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপথে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনার অবশ্যই রুখে দেওয়া হবে। এই সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনেক প্রচারটা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে চক্রান্ত করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন ভার্চুয়ালি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক আমি জনগণের ব্যর্থতা। সুতরাং দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে এজেন্ডা ঠিক করতে না পারলে পলাতক স্বৈরাচার সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে
অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে। এ সময় নেতাকর্মীদের আচরণে গুণগত পরিবর্তনের মাধ্যমে আগামীর রাষ্ট্র নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা। জনগণ সব ক্ষমতার উৎস স্মরণ করিয়ে দিয়ে সংস্কারের পথ ধরে নির্বাচনের রোডম্যাপে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে বলেও প্রত্যাশার কথা জানান তারেক রহমান। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে বিএনপির সমাবেশ ঘিরে মঙ্গলবার পল্টন ও আশেপাশের এলাকায় ঢল নামে নেতাকর্মীদের। এতে অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার উপর গুরুত্ব দেন দলটির শীর্ষ নেতারা। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কথাও স্মরণ করিয়ে দেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ঘিরে সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা। হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন নিয়ে অংশ নেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাথায় হলুদ এবং লাল রঙের ক্যাপ পরেও নেতাকর্মীরা আসেন সমাবেশে। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পল্টন এলাকা। সমাবেশ ঘিরে কার্যালয়ের সামনে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। সেখানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ সিনিয়র নেতারা। এ সময় বক্তব্যে সব নেতাকর্মীরা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের অধিকার আদায়ের ইতিহাস। যে পর্যন্ত ভোটের অধিকার আমরা ফিরে না পাবো সেই পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে। জনগণ, ছাত্র জনতা তাদের যে মূল যে ম্যান্ডেট সেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন দেশ পরিচালনা আর আওয়ামী লীগের শাসন দেশ পরিচালনা এক কথা নয়। অনতিবিলম্বে এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা দিতে হবে। এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টনের আশেপাশের এলাকা ও অলিগলিতে অবস্থান নেন ঢাকার আশেপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত দল জামায়াতে ইসলামী। শীর্ষ নেতাদের ফাঁসি সহ মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরও হতে হয়েছে মামলা হামলার শিকার। এমনকি শেষ মুহূর্তে নিষিদ্ধ করা হয় জামায়াতকে। শেখ হাসিনা সরকার পতনের পর নতুন করে সামনে আসে জামায়াত। অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয় ও আগামী নির্বাচনের পরিকল্পনা সহ সার্বিক বিষয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। দেশের সার্বিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের স্বার্থে আপোষহীন থাকায় নানা সময়ে নির্যাতিত হয়েছে জামায়াত। কোনো অন্যায়ের কাছে আমরা কখনো মাথা নত করিনি, যেহেতু আমরা আমাদের নীতি নৈতিকতায় ছিলাম আপোষহীন। আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগই দেওয়া হয়েছে, কিন্তু একটা অভিযোগও তারা প্রমাণ করার কোনো সাহস করেনি। 1-2 করে আমাদের 11 জন নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। 40-42 বছর যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, হয়তো এর বিচার একদিন এই বাংলার মাটিতে আবার হবে। আর বাংলার মাটিতে নাই যদি হয়, তাহলে আদালতে আখিরাতে তো বিচার অবশ্যই হবে। যে ক্ষতি আমাদের হয়েছে সংগঠনের, সেটা অপূরণীয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে দল পূর্ণ শক্তি নিয়ে মাঠে ছিল বলে জানান জামায়াতের আমির। মানুষ এসেছিল ডু অর ডাই, যে এই জালিমদেরকে আর কোনোভাবেই অ্যালাউ করা যায় না। এই জন্য আলহামদুলিল্লাহ শেষের দিকে আমাদের এবং আমাদের জানামত ইসলামী ছাত্র শিবিরের পূর্ণ শক্তিতেই আমাদের অংশগ্রহণ ছিল, যেমনটা অন্যান্য দলের ছিল। তারা দেখেছেন ইতিমধ্যে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে যারা আন্দোলনে অংশগ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা
যাদেরই সন্ধান পেয়েছি তাদের সকলের ঘরবাড়িতে আমরা চলে গিয়েছি। নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জামায়াত আমির। প্রয়োজনীয় সব সংস্কারের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় দলটি। এই সরকার যেহেতু জনগণের ধারাই বসেছে, তারা নিজের চেয়ে নিয়ে বসেনি, এই জন্যে আমরা চাই যে এই সরকারটা কিছু মৌলিক সংস্কারের কাজ করে একটা সুষ্ঠু নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব তারা এখানে আয়োজন করে জনগণকে একটা সুস্থ নির্বাচনের পথ খুলে দিয়ে তারা এখান থেকে বিদায় নেবে। অর্থনীতির যে বিধ্বস্ত হালত, ব্যাংকগুলোর যে করুণ দশা, আর্থিক প্রতিষ্ঠান যে ধ্বংসের মুখোমুখি, সেই বিষয়গুলোকে আমাদের বিবেচনায় আনতে হবে। তবে এর জন্য বিস্তর সময় নেওয়া তাদের ঠিক হবে না। এই ক্ষেত্রে সবার দায়িত্ব রয়েছে তাদেরকে সহযোগিতা করা, শুধু আমাদের একার না। আমরা মনে করি দেশের স্বার্থে, জাতির স্বার্থেই তাদের ন্যায়সঙ্গত কাজগুলোতে সকলেরই সমর্থন দেওয়া উচিত, সহযোগিতা করা উচিত। নারী ও ভিন্ন ধর্মাবলম্বীদের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন জামায়াতের শীর্ষ নেতা। নারীরা কারা? তারা তো মায়ের জাত, আমারও তো মা আছে। তারা বোনের জাত, আমারও তো বোন আছে। তারা মেয়ের জাত, আমারও তো মেয়ে আছে। তা আমরা কি আমাদের মেয়েদের সাথে, বোনদের সাথে, মাদের সাথে সে আচরণ করি? আর ইসলাম কারো উপর জোর জবরদস্তি খাটায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কারো উপর একটা ঘাসও চাপান না। লা ইকরাহা ফিদ্দিন। দিন নিয়ে কারো উপর চাপাচাপি বাড়াবাড়ি চলবে না। যখন দেশে 3 দিন কোনো সরকারই ছিল না, তখন বরঞ্চ আমাদের লোকেরা বিভিন্ন ধর্মের উপাসনালয় যেগুলো ছিল সেগুলো তারা পাহারা দিয়েছে। বর্তমান জামায়াতে ইসলামীকে তারুণ্য নির্ভর উল্লেখ করে জামায়াতের আমির তাদের বৃহত্তর পরিকল্পনার কথাও তুলে ধরেন। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। 100 কোটি টাকা অনুদান দিয়ে যাত্রা শুরু করলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডাক ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এই তহবিল থেকে আগামী 1 সপ্তাহের মধ্যে আহতদের আর্থিক সহায়তা দেয়া শুরু হবে। পরবর্তীতে এককালীন ও মাসিক হিসেবে সহায়তাও দেবে এই ফাউন্ডেশন। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। পানি লাগবে পানি, ছাত্র জনতার অভ্যুত্থানে মুগ্ধের শেষ আবেদন। মুগ্ধ একা না, এই আন্দোলনে মুগ্ধর মতো তরতাজা অনেক প্রাণ ঝরে গেছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অভ্যুত্থানে এ পর্যন্ত 8 শতাধিক শহীদ সহ 2000-এরও বেশি আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যাদের কেউ হারিয়েছে চোখ, কেউ বা হাত পা। অনেকেই নিজের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছে। আহত নিহতদের সহায়তায় গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেখানে 100 কোটি টাকা সহায়তা দিলেন প্রধান উপদেষ্টা। আমরা আজকেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় থেকে আমরা 100 কোটি টাকার যে চেকটা সেটা রিসিভ করেছি এবং আমি অনুরোধ করব পুরো দেশবাসীকে এবং দেশের বাইরেও যারা আছেন, আপনাদের দান আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে, যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে নিহত মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি করে 7 সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন, তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং পরবর্তীতে এককালীন একটি ভাতা, এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে এবং মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে এবং পাশাপাশি আর্থিক সহায়তার পাশাপাশি এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে আর্কাইভিংটি করা, ডকুমেন্টেশনটি করা, তাদের এই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা, শহীদদের স্মৃতি ধরে রাখা, তাদের আদর্শকে বাস্তবায়ন করা। এ সময় তথ্য উপদেষ্টা দেশি বিদেশি মানুষের কাছ থেকে এই তহবিলে দান করার জন্য আহ্বান করেন। এটি মূলত একটি স্বাধীন ফাউন্ডেশন, এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে। আমরা দেশের এবং দেশের বাইরে সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই ফাউন্ডেশনে ডোনেট করার জন্য। সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান স্নিগ্ধ ও কমিটির সদস্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশকে নতুন করে $2 বিলিয়ন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এ আশ্বাস দেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এই অর্থ সংস্কার বন্যার ক্ষয়ক্ষতি উত্তরণ, জলবায়ুর অভিঘাত সহ স্বাস্থ্য উন্নয়নে ব্যবহার করা যাবে। 16 বছরের চরম অপশাসনের পর নতুন যাত্রায় বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ জানান উপদেষ্টা। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের প্রযুক্তিগত সহায়তাও চান তিনি। এই সময় ঢাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি ও মুরাল দেখে তার মুগ্ধতার কথাও জানান বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো জানতে চায়নি অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের 2 জন সদস্যের সাথে বৈঠকের পর তিনি বলেন, গোপনীয়তা বজায় রেখে শীঘ্রই কাজ শুরু করবেন তারা। এক্ষেত্রে তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত বর্তমান সরকার। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। 1 জুলাই থেকে 15 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে বাংলাদেশে এসেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। মঙ্গলবার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন দলটি 2 জন সদস্য। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ফ্যাক্ট ফাইন্ডিং দল এখনো শুরু করেননি কাজ। তাদের সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত বর্তমান সরকার। দলটি স্বাধীন ও প্রাপ্ত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে কাজ করতে আগ্রহী বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়, বলতে চায় না। কারণ আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে, তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে। আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হবে। আমরা ইন্টারফেয়ার করবো না। তাদের কোনো হেল্প লাগলে কোনো এখানে যাবে, সেখানে যদি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হয় অথবা তাদের থাকার কোনো ব্যবস্থা নেই, আমরা হেল্প করতে রাজি আছি। ভারতের শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ নিয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানতে চায়নি সরকার। ভারতে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আইন দিয়ে সবকিছু চলে না বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে। দেশ ছেড়ে পালিয়ে মঙ্গলবার পর্যন্ত শেখ হাসিনা 43 দিন যাবৎ অবস্থান করছেন ভারতে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। একের পর এক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হচ্ছে ভোলায়। শাহবাজপুর ও ইলিশায় 2টি কূপে 5.109 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের অস্তিত্ব মিলেছে। তবে গ্যাস বিপুল মজুদ থাকলেও সংযোগ না থাকায় দ্বীপ জেলাটিতে গড়ে উঠছে না ভারী শিল্প প্রতিষ্ঠান। সম্ভাবনা থাকা সত্ত্বেও বিনিয়োগে এগিয়ে আসছে না উদ্যোক্তারা। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। ভোলায় গত 3 দশকে আবিষ্কৃত হয়েছে 3টি গ্যাস ক্ষেত্র। খনন হয়েছে 9টি কূপ, যার মধ্যে 5টি কূপ থেকে উত্তোলন হচ্ছে 85 মিলিয়ন ঘনফুট গ্যাস। এই গ্যাস ব্যবহৃত হচ্ছে 2টি বিদ্যুৎ প্ল্যান্ট ও 2400 লাইনে। তবে প্রসেস প্ল্যান ও পাইপলাইন প্রস্তুত না থাকায় বাকি কূপ থেকে গ্যাস উত্তোলন থমকে আছে, যে কারণে গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে ভোলাবাসী। এই গ্যাসগুলো যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে দেশের যে বেকার ছেলেরা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি চালু হলে দেশের উন্নয়ন হবে, এটাই কিন্তু আমাদের কামনা। ভোলার গ্যাস ভোলাতে থাকবে, এতটুকু আমাদের দাবি। এদিকে বাপেক্স ও রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রোমের যৌথ প্রযোজনায় ভোলার 2টি কূপে 5.109 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের অস্তিত্ব মিলেছে। এত সম্ভাবনার পরেও কেন ভোলার মানুষ গ্যাস বঞ্চিত, এমন প্রশ্ন এলাকাবাসীর। গ্যাস চতুর্দিকে যাইতেছে, আমরা ভোলার এলাকার লোক, ভোলা বসবাস করি, অথচ আমরা ভোলাতে আমাদের কোনো গ্যাস নাই। অনেক গ্যাসের জন্য অনেক আমরা কষ্ট কাজ করতেছি। তবে সম্ভাবনাকে কাজে লাগাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে বাপেক্স। চরফেশান, মনপুরা, হাতিয়া এই পণ্যগুলো আমরা আরো এক্সপেরিমেন্ট করতে পারি 2D 3D, তাহলে এখানে আসলে সম্ভাবনাগুলো আরো চিহ্নিত করা যাবে। তখন আপনার ডিলিং এর প্রস্তাবনা নিয়ে গেলে, তারপরে এটা যদি আপনার জাতীয় গেটে আনার কোনো প্রক্রিয়া থাকে, তাহলে এটা একটা ভালো একটা সম্ভাবনাময় একটা পরিস্থিতি সৃষ্টি করবে। জেলায় নতুন করে কূপ খনন হলে মজুদের পরিমাণ আরো বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক,
দেশ টিভি। জেলা প্রশাসনের 4.30 একর খাস জমি দখল করে বছরের পর বছর মেলার নামে কোটি কোটি টাকা লুটে নিয়েছেন যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান। এর ফলে পথে বসেছে শত ব্যবসায়ী। রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্রুত মেলার অপসারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সালাউদ্দিন সাগরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুলিশের চাকরি মানেই আলাদিনের চেরাগ, আর পদটা যদি হয় পুলিশ সুপার তবে তো কথাই নেই। এই পদ পেয়েই হত্যা, মাদক আর দখলবাজিতে মেতে ওঠেন এসপি আনিসুর রহমান। যশোর শহরের গাড়িখানার 4.5 একর খাস জমি জেলা প্রশাসনের কাছ থেকে বৈধভাবে বরাদ্দ নিয়ে প্রায় 100 বছর ধরে বসবাস করছিলেন 40টি পরিবার। সেখানে কুনজর পড়ে এসপি আনিসের। তার নির্দেশে 2016 সালের 12 ফেব্রুয়ারি গভীর রাতে সেখানে অভিযান চালায় শতাধিক পুলিশ সদস্য। দুর্বৃত্তের বেশে বাসিন্দাদের পিটিয়ে ঘরছাড়া করে তারা। পরদিনই সেখানে পুলিশ ক্লাবের সাইনবোর্ড ঝুলিয়ে দেয় আনিস। ওই জমিতে অনির্দিষ্টকালের জন্য মেলার নামে জায়গা ইজারা দিয়ে ব্যবসা শুরু করে আনিস। এতে পথে বসেছে স্থানীয় ব্যবসায়ীরা। আমাদের অনেক দোকানদাররা দেউলিয়া হয়ে মার্কেট থেকে চলে যাচ্ছে, আবার নতুন করে কোনো পার্টি আসছে জমি জমা বিক্রি করে আসে এখানে দোকানদারি করতে আসে। তারা যখন ব্যবসা করতে যাচ্ছে ব্যবসা দেখা বেচা কিনা হচ্ছে না। আমরা ধরেন ব্যবসা করতে আসছি, এখন অনেক 10 লাখ টাকা 12 লাখ টাকা 15 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকানদারি খেয়ে, কিন্তু মেলাটা 3 দিন 5 দিন 7 দিন 21 দিন 1 মাস হতে পারে। তাদের কোনো ট্যাক্স নেই, খাজনা নেই, পৌরসভার কিচ্ছু লাগে না। আর আমাদের এই যে আমরা পৌরসভার ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি, সবকিছু দিচ্ছি। জোরপূর্বক দখলকৃত সরকারি জমি থেকে পুলিশের স্থাপনা সরিয়ে নিতে পুলিশ সুপারকে তৎকালীন জেলা প্রশাসক হুমায়ুন কবির চিঠি দিলেও গুরুত্ব দেয়নি এসপি আনিস। বরং পুলিশ ক্লাব নাম বদলে দেয়া হয় পুলিশ প্লাজা। এ নিয়ে পরে মামলা করে জেলা প্রশাসন। পুলিশ প্লাজা আমরা চাই ওখানে একটা ভালো শপিং মল হোক, মার্কেট হোক। মার্কেট হলে আমরা যারা ব্যবসায়িকরা ওখানে যে আমরা ব্যবসা করতে পারবো। আরো যে আমাদের চলতে হয়, যদি ওই মার্কেটটা এভাবে চলে তাহলে আমাদের জন্য অনেক ক্ষতিকর। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মেলা চলে, কিন্তু এটা এমন একটা মেলা যা সারা বছর মানে পুলিশ ক্লাবের পরে লাগছে বাণিজ্য মেলা, এরপর দেশে পুনর। এই টাকাগুলো কোথায় যায়? তো এই লুটপাট হচ্ছে প্রচুর। গেল 9 সেপ্টেম্বর জেলা প্রশাসকের নামে পুলিশ প্লাজার জায়গা রেকর্ড হওয়ায় অবৈধ দখলমুক্ত হতে যাচ্ছে সরকারের 4 একর জমি। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মনে। অচিরেই চিরচেনা জায়গায় ফিরতে পারবেন বাসিন্দারা। বড় পরিসরে কেনাবেচা করার সুযোগ পাবেন প্রকৃত ব্যবসায়ীরাও। নিউজ ডেস্ক, দেশ টিভি। আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের কাছে ইলিশ আবদার করেছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এমন সংবাদে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে চাঁদপুরের ক্রেতা বিক্রেতা ও নেটিজেনদের মাঝে। সবার দাবি, যেখানে দেশেই ইলিশের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না সেখানে ইলিশ রপ্তানি যথার্থ হবে না। আর ব্যবসায়ীরা বলছেন ভারতে ইলিশ পাঠালে দাম হবে আকাশ ছোঁয়া। সহকর্মী শরীফ আহমেদের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে ইলিশ যেত ভারতে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। এর মাঝেই নতুন সরকারের কাছে ইলিশ চেয়ে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। খবরটি গণমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ব্যবসায়ীদের দাবি, প্রতি বছর কমছে ইলিশ উৎপাদন। এতে অনেকটাই কঠিন হয়ে পড়েছে দেশীয় চাহিদা পূরণ। এখন রপ্তানি করা হলে তার প্রভাব পড়বে স্থানীয় বাজারে। তাই ভারতে ইলিশ রপ্তানিতে অনীহা তাদের। বন্যার প্রভাবের কারণে মাছ অনেকটা কমে গেছে। মাছ অন্যান্য বছর ছিল, আমরা ভারতে মাছ পাঠাইছি। এখন আমাদের দেশি তো মাছ নেই, আমরা দিব কিভাবে? আপনার যেখানে চাহিদা হচ্ছে দৈনিক 5000 কেজি, এই জায়গায় যদি আমরা 500 কেজি আসে তাহলে ওই চাহিদা কি আর পূরণ হইব? চলতি মৌসুমে সরবরাহ কম হওয়ায় ইলিশের দাম চড়া। তাই রপ্তানি না করে দাম কমিয়ে দেশের চাহিদা পূরণের দাবি ক্রেতাদের। ভারতের ব্যবসায়ীদের একটা চাহিদা দিয়েছে আমাদের কাছে, কিন্তু আমাদের ইলিশের যে যোগান, এই যোগানে আমাদেরই তো হচ্ছে না। আমরা কিভাবে তাদের চাহিদা পূরণ করব? ইন্ডিয়াতে মাছ দেওয়া বন্ধ করতে হবে এবং এই মাছের দামগুলা নিয়ন্ত্রণে আনতে হবে। এই সরকার হোক, যেই সরকারই হোক, এই মাছের দামটা নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষরা যেন কম দামে মাছগুলা খেতে পারে, এদিকে একটু নজর দিতে হবে সবাইকে। রপ্তানির অনুমতি দিলে ইলিশের দাম হবে আকাশ ছোঁয়া, এমনটাই মনে করছেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি। ইলিশের সরবরাহ, ইলিশের উৎপাদন খুবই কম। নদী এবং সাগর কোথাও আশানুরূপ ইলিশ পাওয়া যাচ্ছে না।
তো এই ইলিশের সরবরাহ যদি এরকম থাকে আর যদি সরকার ইলিশ রপ্তানির অনুমতি দেয় তাহলে ইলিশের দাম আরো অনেক বাড়বে এবং মানুষের ক্রয় ক্ষমতার নাগালের অনেক বাহিরে চলে যাবে। রপ্তানি হলে চাঁদপুরে প্রতি কেজি ইলিশ 1800 থেকে বেড়ে দাঁড়াবে 2500 টাকায়। ইলিশের দাম নিয়ন্ত্রণে বাজারে নজরদারির দাবি ক্রেতাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।